প্রফেসর ইউনূস এবং রিজওয়ানা আপাদের সরকার একই আওয়ামী লীগের ফর্মুলাতে হাঁটছে কিনা, মানে আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বা যারাই আওয়ামী লীগের ছিল তারা বাদ দিয়ে শুধু বিএনপি বা আওয়ামী বিরোধী যে অংশটুকু, সেই বিএনপি হোক জামাত হোক, তাদের থেকে লোক পিক করছে কিনা, তাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে কিনা, এরকম মনে করার কারণ আছে কিনা। আমি আসলে এটা রিজওয়ানা আপার কাছে একটু জানতে চাইবো স্যার, আপনার মন্তব্যটা শুনে। না, এটা ধরেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষজনের নজরের পড়ার মতো বিষয়। এখন আওয়ামী লীগ যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, বিশেষত 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ভূমিকা দেখা গেল, যেরকম নির্মম হত্যাকাণ্ড, নৃশংসতা, তারপরে আওয়ামী লীগের ব্যাপারে একটা ভয়ঙ্কর রকম কি বলা যায় যে মানুষের মধ্যে তার একটা বিক্ষোভ কিংবা আক্রোশ, এটা অস্বাভাবিক না। বিশেষত এর আগেও তাদের যে অত্যাচার ইত্যাদি। তো সরকারের দিক থেকে আমি মনে করি যে এখন যে বিভিন্ন ঘটনা থেকে, আমি এটা বারবার বলতে চাই যে যারা প্রকৃত অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা খুনের সাথে সম্পর্কিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু যদি শুধুমাত্র পরিচয়ের কারণে, শুধুমাত্র সে আওয়ামী লীগের সদস্য বা ছাত্রলীগের, যেমন ছাত্রলীগের একজন সদস্য কয়েকদিন আগে তার পা কাটা পড়েছিল, তার 2 মাস কয়েকদিনের বাচ্চা আছে, তাকে গণপিটুনিতে মারা হলো, এটাকে কোনোভাবেই রেশনালাইজ করা যাবে না যে তারা একটা আক্রোশের শিকার। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, পরিচয়ের কারণে তাদেরকে বাদ দেওয়া। তো নিয়োগের কথা আপনি যেটা বললেন, আমি মনে করি যে নিয়োগের ব্যাপারে যোগ্যতা মাপকাঠি হওয়া উচিত। এবং আওয়ামী লীগের যে মডেল, যে তাদের দলীয় সমর্থক না হলে, কিংবা শুধু দলীয় সমর্থক না, তাদের প্রতি একেবারে নত যেন না হলে সে কোনোভাবেই নিয়োগ পাবে না, এই অবস্থাটা আমরা দেখতে চাই। কিন্তু স্যার আমরা তো আর এত তাড়াতাড়ি আবার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসিত করে একদম সরকারে নিয়ে আসতে হবে, ক্ষমতা নিয়ে আসতে হবে, সেটা তো স্যার আমরা চাই না নিশ্চয়ই। না, সেটা সেই জন্য আমি বললাম যে তারা যে অপরাধ করেছে, যে মাত্রায় নৃশংসতা করেছে, তাদের প্রতি সমাজের ভেতর থেকে একটা প্রত্যাখ্যান এবং আক্রোশ, এটা খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো কাজে এখনই আমরা মনে করি না যে আওয়ামী লীগের লোকজন এখন গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু ওই যে আমি বললাম যে এই যে মামলা, তারপরে হামলা, তারপরে গ্রেফতার, এগুলোর ব্যাপারে যদি প্রকৃত অপরাধীদেরকে যদি আলাদা করে সুনির্দিষ্টভাবে না করা হয়, তাহলে এটা হালকা হয়ে যাবে, প্রকৃত অপরাধীরাও আড়াল হয়ে যাবে। সেটা স্যার আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে প্রশ্নটা, সেটা একটু ব্যক্তিগত হয়ে গেল বলে, মানে আমি এটাকে আরেকটু আবার এটাকে রিফ্রেশ করি যে স্যার এই সরকারই কি আপনাদের বামদেরকে ইচ্ছা করে বাদ দিয়ে ডানপন্থী যারা বলে পরিচিত তাদের সাথে তাদেরকে বেশি রাখা হয়েছে কিনা, নাকি স্যার আপনি মনে করেন যে একটা মিক্সড এন্ড ম্যাচ হয়েছে? এটা তো আমি ঠিক বলা মুশকিল, মানে সরকারের ভেতরে যারা আছেন, যারা আপনি ডাক পেয়েছিলেন স্যার? আপনি ডাক পেয়েছিলেন? না, আমি কোনো ডাক পাইনি, আমার এটা কোনো যোগাযোগ। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু রিজওয়ানা আপার কাছে যাই যে রিজওয়ানা আপা, এই যে এইটা কি আওয়ামী ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা, যে যার সাথে আওয়ামী লীগের নাম আছে তাকে বাদ দেয়া, বা যার সাথে বিএনপি বা জামাতে ইসলামের অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা, এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী লীগ যে থিসিসটা দিয়েছিল, ভুল হোক শুদ্ধ হোক, তার এন্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা, এরকম আপনার মনে হয় কিনা? আমি দেখেছি যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু 15 বছরে তৈরি হয়নি, 53 বছরে তৈরি হয়েছে, সেই 53 বছরের জঞ্জালও মাথায় রাখা উচিত। আপনি কি রকম দেখছেন, আপনি যদি আমাদের একটু বলেন। প্রথম কথা হচ্ছে কি, আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোনো কারণই নেই, কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা, এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে, ফ্যাসিস্টের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনে, তাই তো? এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন, এই মাত্র এক মাস মতন হয়েছে, এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, এত রক্ত আমরা দেখেছি। যারা এই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, কোন রকম সুবিধা ভোগ করেছেন, তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে? সেটা তো একটু চিন্তা করতে হবে। আপনি একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই, যে একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটা গুলি করি, একটাই আহত হয়, একটাই মরে, বাকিটি যায় না। এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম। যেই পদ্ধতি, যে দল, যার পরিচালনা পদ্ধতির কারণে এইরকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে, আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য, এটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়বো?
সেটা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে আগে ফ্যাসিস্টদের বিচার হবে, আগে এই হত্যাকাণ্ডের বিচার হবে, আগে এই গুলির বিচার হবে, আগে এই গুমের বিচার হবে। যেটা আনু ভাই বললেন, বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে। কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না? এটা তো খুবই সমস্যার বিষয়। আরেকটা কথা হচ্ছে কি, যে আপনাকে এটাও একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে। এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন 2 জন শিক্ষার্থী প্রতিনিধি আছে, কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়। তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে। আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই? যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে 2014 সালে, 18 সালে, 23 সালে ভোট দিতে দেওয়া হয় নাই, নানান কুটকৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে, তাহলে দেশে যে জনগণ হিসেবে, ভোটার হিসেবে আমি এক্সিস্ট করি, এটা যখন অস্বীকার করা হয়, সেই প্রক্রিয়া, সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি ফ্যাসিজম দূর করে ফেলবেন আর প্রকৃত প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে। আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই ক্ষোভ মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কিভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য। আর 2 নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা। আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি, তিনি এখন কোথায় আছেন, সরকার কি এই ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন? দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছেন যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে। আমরা শুনছিলাম যে 45 দিন পরে ওনার একটা হবে, এইটার একটা হবে, এইটাও জানতে চাইছেন। আচ্ছা, এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি। এখানে আনু ভাই একটা কথা একটু বলে দিই, এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না। দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার 2টা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা, এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবার এটা সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে, এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত, আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক, তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম, ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটে তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে, ওর সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু মামলাগুলো তো সরকার দায়ের করছে না। এই মামলাগুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না। তার কেউ যদি মামলা দায়ের করতে চায় আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না? কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করব না। হ্যাঁ, কিন্তু এই যে মামলার এত বিবাদী, এই মব অ্যাটাক, এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সম্পৃক্ততা, সেটা তো নেই, সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই, স্পষ্টভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে। কিন্তু আপনারা কি একটা খামোশ বলতে পারতেন রিজন আপা, আপনারা কি একটা খামোশ বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে? আমরা খামোশ, ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না খালেদ, 2টা কারণ আছে। আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না, কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি। আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা কড়া ভূমিকা আপনারা প্রত্যাশা করেন, মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা কড়া থাকলেও প্রায়োগিক দিক থেকে কড়া হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা, সেটা আস্তে আস্তে কেটে উঠছে। এবং আমি মনে করি যে এখন প্রায় 80-85% কেটে উঠেছে, বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে। আমরা খামোশেই আছি, কিন্তু খামোশটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতিতে তো আমরা যেতে পারছি না। এটা হচ্ছে কথা। না ওই পদ্ধতিতে যায় না আপনারা। জি, আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা। না আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে দেখেন, বিচারের ব্যাপারে আমরা আপোষ করব না। আমাদের ভূখণ্ডে যারা আছে, যারা র্যাডারে আছে, তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই। এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব। এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে
নাকি সেটা কূটনৈতিক হবে, সেটা একটা কৌশলের ব্যাপার খালেদ। হ্যাঁ, তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছে, যখন সেটা তদন্তে প্রমাণিত হবে, হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয়, ফেরত আনা, আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয়। আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি। না রেজারপা, আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন। আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি। আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে, যত দুষ্কৃতি আছে, তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত, কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার পাওয়ার জন্য এগুলি করা হয়েছে। সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন, এটা রাজনৈতিক হোক কূটনৈতিক হোক, সেটি দর্শকরা প্রত্যাশা করছেন, আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি, আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে, এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে, মানে এটা নিজেদের ভিতর থেকে আসে, এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে। এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায়, এত কিছুর পরেও যদি বিচার না হয়, তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো? কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে, এবং সকলকে একসাথে মিলে, সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, যে হুকুম দিয়েছে, যে বাস্তবায়ন করেছে, সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে। রেজান আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে 1 মাস অন্তর্বর্তী সরকার পার করেছে, তাদের ক্ষমতার মেয়াদ ঘোষণা করা দরকার বলে মনে করেন কিনা। আমাদের পরবর্তী প্রসঙ্গ তা। 13,000 দর্শক ভোট দিয়েছেন, শতকরা 37% মনে করেন যে হ্যাঁ করা উচিত, শতকরা 63% মনে করেন যে না করা উচিত না, তারা আরো বেশি দিন আপনাদেরকে ক্ষমতায় দেখতে চান। সৈয়দা রেজান হাসান, আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর আনু মোহাম্মদ, হাসিনার পতনের পরে সংখ্যালঘু নিপীড়ন, ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, হিজবুত তাহরীর প্রকাশ্য তৎপরতা, এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন, সরকারের অবস্থান কিভাবে দেখছেন? পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে সৈয়দা রেজান হাসান বলছেন যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এনে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে, যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রত্যয়ী। আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিও যদি একটু আপনি বলেন, কিন্তু এরপরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়েও আমরা একটু মন্তব্য শুনতে চাই। প্রফেসর আনু মোহাম্মদ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। মানে আমি যদি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, এই জিনিসটা যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই সরকার, তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা তো আবার বিভিন্ন রকম। এক হচ্ছে বিচার হচ্ছে না, কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে, কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে, সাক্ষী ভুল সাক্ষী হয়, বিচারককে নিয়ে প্রশ্ন থাকে। এই যে নানা রকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোনো দিক থেকেই প্রশ্ন না ওঠে, গ্রহণযোগ্যতা পায়, যাতে কোনোভাবে এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায়, সেইভাবে সেটাকে নিশ্চিত করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিচার করতে হবে, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। এবং গত 15 বছরে আপনারা জানেন যে বহু অসংখ্য বিচার জমে আছে, মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে, যাদের মধ্যে অনেক বহুল আলোচিত, যেমন ত্বকি, তনু, সাগররণী, মুনিয়া, এই যে হত্যাকাণ্ডগুলো বহুল আলোচিত হওয়ার পরেও এগুলি কোনো বিচার হয়। সেগুলো আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো সমাপ্ত করবে। আর 5ই আগস্টের পরে, 5ই আগস্টের এই যে বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দটা মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল, সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো যে আমরা কি পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। কারণ তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, কিংবা ভাস্কর্য ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের যে সমস্ত চিহ্ন সেগুলি ভাঙা হচ্ছে, শিল্পকর্ম যেগুলো ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এবং শিল্পী কিংবা অন্যান্য এই ধরনের এই আক্রমণ, মানে এই ধরনের
আক্রমণ, ধ্বংসযজ্ঞ, লুটপাট, এইগুলোর খবরাখবরগুলো খুবই মানে বলা যায় যে আনন্দকে ম্লান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তারপরেও এটা তখন তো সরকার ছিল না, যদিও দায়িত্বে তখন সেনা প্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, তো সেটা আমরা মনে করলাম, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিংবা সেরকম কোনো ওই যে আপনি যেটাকে বললেন খামোশ, সেই ধরনের কোনো সরকারের পক্ষ থেকে ওই ধরনের বক্তব্য শুনি নাই। তো 8 তারিখে এই সরকার দায়িত্ব নিয়েছে। তারপরে এটা কোথাও কোথাও কমেছে। আপনারা জানি যে এই যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে সেটা বহুভাবে অতিরঞ্জিত হয়ে ভারতের মিডিয়া তাদের এজেন্ডার জন্য অনেক রকম প্রচার করছে। মানে এটা ভারতের মিডিয়ার জন্য, বিজেপি সরকারের জন্য খুবই একটা খুব উপাদান তারা পেয়েছে, যে তাদের এই একটা অপপ্রচার করার জন্য। তো তারপরে আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে এই আক্রমণটা কিন্তু থামছে না, আক্রমণ চলছে, এবং একটা পর্যায়ে গিয়ে মাজার ভাঙা শুরু হলো। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙা শুরু হলো, এবং মাজার ভাঙার বাইরেও আপনার বিভিন্ন জায়গায় হুমকি, বিভিন্ন ধরনের মানে আমরা ইসলামপন্থী যে সমস্ত রাজনীতি, যে সমস্ত ধারা আছে তাদের মধ্যেও বহু ধারা আছে, আমরা জানি বহু ধারা আছে, এবং বৈষম্য নিপীড়নের থেকে মুক্ত থাকতে চায় এরকম ইসলামের ব্যাখ্যাও আছে, এই ধরনের ধারাও আছে। আবার নিজেদের বৈষম্যবাদী রাজনীতিকে ইসলামের নামে বৈধতা দিতে চায় এরকম ধারাও আছে। তো তার ফলে দেখা যাচ্ছে যে ইসলামের নাম করে, ধর্মের নাম করে এই হামলাগুলো, মাজার কিংবা বিভিন্ন ধরনের সংখ্যালঘু জাতি, সংখ্যালঘুর মধ্যে আবার ইসলাম ধর্মের মধ্যে সংখ্যালঘু যারা মুসলমানদের মধ্যে, যেমন আহমদিয়া কিংবা অন্য বিশ্বাসী লোকজন, তাদের উপর আক্রমণ হয়েছে। মানে মানে বিভিন্ন ধরনের মানে শক্তি, বল প্রয়োগ এবং বিভিন্ন ধরনের তাকে তার নতুন ভাবে তার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের যে একটা উন্মত্ত চেহারা, সেই চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা উদ্বেগজনক। তো সরকারের দিক থেকে গতকালও প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম, তিনি বলেছেন সরকারের দিক থেকে আমাদের এইটা থামানোর জন্য আরো কার্যকর ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যেহেতু তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন, ভূমিকা পালন করেছেন, এবং তাদের একটা সারা দেশে তরুণদের মধ্যে নেটওয়ার্ক আছে, তাদের দিক থেকেও এই বিষয়ে আরো গুরুত্ব দিয়ে কার্যকর ভূমিকা মনে করি যে নেওয়া উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি একটু সৈয়দ রেজওয়ানা হাসানের কাছে এই বিষয়ে যদি ছোট করে কোনো কিছু একটা মন্তব্য থাকে, যে প্রফেসর আনু মোহাম্মদ বলছিলেন যে কিছুটা হলেও সরকার একটু দায়িত্ব নেওয়া উচিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নেওয়া উচিত এই সব ঘটনা ঘটার ক্ষেত্রে, মানে যারা দুর্বল তাদের রক্ষা করার ক্ষেত্রে, আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা? জি জি, আসলে একটা প্রায় ভঙ্গুর পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা। ওদের মনোবল চাঙ্গা করা, জনগণের সাথে ওদের আবার সম্পর্ক স্থাপন, এই কাজগুলো করতে আমাদের সময় লেগেছে, সময় লাগছে। আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে। কোনো জায়গায় গার্মেন্টসে বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতক, কোন জায়গায় বিক্ষোভ হচ্ছে ঝুট ব্যবসার ভাগাভাগি নিয়ে, কোন জায়গায় মালিকদের জেনুইন দাবি আছে। কাজে 3 জায়গায় আমাদেরকে 3 কৌশলে আগাতে হচ্ছে। হ্যাঁ, এটা আমি একমত আনু ভাইয়ের সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা, সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন, বুঝছেন। কিন্তু আমরা আশা করছি আগামী 2-3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আমাদেরকে আপনারা আরো কার্যকরী ভূমিকায় যাবেন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেক চেষ্টা করে যাচ্ছে। আজকে দেখেন আপনি শ্রম বিক্ষোভের ক্ষেত্রেও তারা কাজ করছে, আনসার বিদ্রোহের ক্ষেত্রেও তারা কাজ করছে। আনসারের যে ঘটনাটা ঘটলো, এটা পুরো যদি অবজার্ভ করেন তাহলেই বুঝবেন যে এটা কেন হলো। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ভূমিকা নিয়েছে, কিন্তু তাদেরও তো নিরাপত্তার ব্যাপার আছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করব, এটা হয় না। অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্রধারী রয়েছে। রেজওয়ানা আপা, আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা
ক্ষমতা আমি বলবো না, আপনি দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রশ্নটি শুনে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম। সেটি হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এটি নিয়ে এখন অস্থির না হওয়ার জন্য। আমরা 1 মাস পার হয়েছে, আমরা কি একটু আপনি তখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি, সেই প্রস্তুতি নেয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে। আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা, কারণ নানা ধরনের কথা আছে যে